হ্যালো, কখন আসবি ভাই? আয় তাড়াতাড়ি, এখানকার রাস্তাঘাট তো আমি চিনি না, কাটিয়ে দিলি। কি করি বলতো, আমি তো ঠিকঠাক সময়ে বেরিয়েছিলাম, রাস্তায় বাইকটা বন্ধ হয়ে গেল না হঠাৎ। পাশের একটা গ্যারেজে ঠিক করছি, হয়ে গেলেই যাচ্ছি। তুই ঠিক কোথায় আছিস? আমি তো ওই নৌদিঘির মোড় থেকে একটু হেঁটে হেঁটে আসছি মিনিট দশকের মধ্যে। আচ্ছা ঠিক আছে, আয় তাড়াতাড়ি। এই কে? আমি এক মনে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ ফাঁকা রাস্তায় আওয়াজটা শুনে চমকে পিছন ফিরে তাকালাম। দেখলাম একটা বেটে খাটো লোক আমার পিছু পিছু হেঁটে আসছিল। আমার একদম কাছে এগিয়ে এসে হাসি হাসি মুখটা নিয়েই বলল, আমি তোমার খোঁজে তোমার মামার কাছে গিয়েছিলাম, শুনলাম তুমি নাকি জেঠাগ্রাম যাচ্ছ, তাই দৌড়ে আসছি তোমাকে ধরবো বলে। আমার খোঁজে? আমাকে মানে আমাকে কেন খুঁজছেন আপনি? আমি তো আপনাকে চিনি না, আর তাছাড়া আমাদের গ্রামেরই যজমান ছিলেন, পূজা অর্চনা শ্রাদ্ধ শান্তি প্রেত বিশ্বাস বন্ধন বিভিন্ন কাজ করতেন, তারপর বিয়ে করে নিলেন। এখন তো আর এদিকটায় আসেন না। আমি আর আমার বউ সেই 22 বছর ধরে তোমার বাবার খোঁজ করছি, একটু আশীর্বাদ পাওয়ার জন্য। তার জন্য তো আপনাকে আমার বাড়ি যেতে হবে। আসুন না একদিন আপনার স্ত্রীকে নিয়ে আমাদের বাড়ি। না, আসলে এই জায়গাটিকে ছেড়ে আমরা কোথাও, বুঝতেই তো পারছো, গরিবের সংসার, এই ভিটে মাটি ছেড়ে কোথাও যেতে পারি না। তোমার বাবা না হোক, তুমি একবার আমাদের বাড়িতে পদধূলি দিলেই আমরা ধন্য হব, তুমি তো তারই অংশ। কেমন যেন একটা আঁশটে গন্ধ আসছে লোকটার গা থেকে। ভালো আমার বাবার আশীর্বাদ পেতে চান, তাহলে আমি গিয়ে কি করব? এবার সে মাথা নিচু করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল, তারপর মাথা চুলকিয়ে বলল, কি আর বলবো বাবা, আমার বউয়ের হাতে আর বেশি সময় নেই, বড় অসুখ করেছে, আর কিছুদিনের অতিথি, তাই তোমার বাবার পরিবর্তে। হ্যাঁ আমি জানি আমার বাবা আগে এই গ্রামেরই যজমানের কাজ করত, হতে পারে ওদের ঘরেও পূজা অর্চনা করেছে, কিন্তু আমি তো ওনাকে চিনি না। ওনার সাথে আমার যাওয়াটা কি ঠিক হবে? আমার বাবার চেনা লোক ঠিকই, কিন্তু কেন জানি না আমার মন একদম যেতে চাইছে না ওনার সাথে। আমরা দুজনেই হাঁটা দিলাম। রাস্তার দুই ধারে ঘন বাঁশ ঝাড়, সামনে কুয়াশায় ঢাকা রাস্তা। ঘেরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কিছুটা এগানোর পর লোকটা হঠাৎ বাঁদিকে ঘুরে একটা মাটির রাস্তায় নেমে গেল। ওদিকটায় বাঁশ ঝাড়গুলো যেন একটু বেশি ঘন হয়ে আছে। আমি এদিকে রাস্তাঘাট খুব একটা চিনি না, এদিকটায় কখনো আসা হয়নি। আমি ওই রাস্তা দিয়ে যেতে একটু ইতস্তত বোধ করছি দেখে লোকটা বলল, কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? মাটির রাস্তা, তবে এখন শীতের সময় কাদা হবে না। আসলে আমরা এদিকটারই থাকি, এদিকের ওই খালেতেই মাছ টাছ ধরা আমাদের কাজ ছিল। এখন আমি বুঝতে পারলাম কেন লোকটার গা থেকে আঁশটি গন্ধটা আসছিল। সারাদিন খালের জলে মাছ ধরে, তাই এমন গন্ধ তো থাকবেই। কে জানে এদিকে হয়তো কোথাও খালের পাড়ে ছোট চালাঘর বেঁধে থাকে। তাই আর কোনো কথা না বাড়িয়ে আমি লোকটাকে অনুসরণ করে এগিয়ে চললাম। মিনিট দুয়েক ধরে হেঁটে চলেছি, কিন্তু 2 মিনিট আগের সেই জায়গা আর এখন আমি যে জায়গাটা দিয়ে হেঁটে চলেছি, এটা যেন সম্পূর্ণ আলাদা একটা জগৎ। এখানে বাঁশঝাড়গুলো যেন আরো ঘন হয়ে উঠেছে, চাঁদের ছিটেফোঁটা আলো ভেতরে প্রবেশ করছে না, চারিদিকটা বেশ গাঢ় অন্ধকারে ডুবে রয়েছে। জায়গাটার মধ্য দিয়ে হেঁটে যেতে যেতে কেমন যেন একটা অস্বস্তি হতে লাগলো আমার। কিরকম যেন একটা শ্মশানের নীরবতা বিরাজ করছে চারিদিকে। কিছু পুড়ে যাওয়া কাঠ পড়ে রয়েছে রাস্তার ধারে, সাথে ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, চৌদলের বাঁশ, যেমনটা কোনো শ্মশানে পড়ে থাকে। গাটা একটু শিরশিরানি দিয়ে উঠল। তবে কি এখানে মানুষজন মোড়া পোড়ায়? শ্মশান নাকি এটা? তাহলে এই এখানে তোমার বাড়ি? লোকটা ঘাড় ফিরিয়ে তাকালো আমার দিকে, তার মনেহীন কালো চোখটা যেন নড়ে উঠল। কেমন একটা গা শিরশিরে হাসি হেসে সে বলল,
ওই তো সামনের ওই ঝাঁকড়া শ্যাওড়া গাছটার সামনে চলো, ওখানেই তো আছে। আমি পা বাড়াতে গিয়েও থমকে দাঁড়িয়ে গেলাম। মাটিতে একটা জিনিস আমার চোখে পড়েছে। লোকটার কোনো ছায়া পড়ছে না মাটিতে। কাকজোছনায় যখন সবকিছুরই ছায়া পড়ছে মাটিতে, তখন এই লোকটার কেন কোনো ছায়া পড়ছে না? এবার বেশ ভয় করতে শুরু করলো আমার। মনে হলো গাছটার ডালে কিছু একটা ঝুলে রয়েছে। কে যেন একটা ঝুপ করে নামলো গাছটার ডাল থেকে। খ্যানখ্যানে মেয়েলি গলায় বলল, আমি আবঝা আলোয় যা দেখলাম তা দেখে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। লম্বা লিকলিকে পা, খেঁকড়া কাঠির মতো লম্বা চেহারা, লম্বা লম্বা লিকলিকে দুটো হাত। চোখ নেই, শুধু চোখের গর্ত দুটো রয়েছে। সমগ্র বাতাস ময়ে ভেসে বেড়াচ্ছে একটা হাসটে গন্ধ। হাড়ে শিহরণ জাগানো একটা ধারালো হাসি হেসে সে বলল, বাবাটা বউ এতদিন। অদ্ভুত নারী মূর্তিটা কেমন যেন খ্যাক খ্যাক করে হেসে উঠল। তুমি আমাকে চেনো না হয়তো, তোমার বাবা আমাদেরকে চেনেন। তাহলে তাহলে আমাকে কেন ধরে নিয়ে এসেছো তোমরা? আমি তো কিছু করিনি। তুই তো মুক্ত করবি আমাদেরকে। বছর 20 আগে প্রচন্ড বন্যায় নৌকা ডুবি হয়ে মরেছিলুম দুজনে। মরার পর এই গ্রামেই ঘুরে ঘুরে হাঁস মুরগি মাছ চুরি করে বেশ বেশ ভালোই কাটছিল দিনগুলো। তারপর একদিন গায়ের মোড়ল ছোটাছুটি করে তোমার বাবাকে ধরে আনলো। তোমার বাবা কিসব মন্ত্রতন্ত্র পড়ে আমাদেরকে বেঁধে দিলেন। এই শ্মশানে আটকে গেলুম দুজনে। তারপর থেকে এখান থেকে আর কোথাও যেতেই পারছি না, বন্দি হয়ে আছি এখানে। আমি তো কিছু করিনি। কি কুক্ষণেই যে এই লোকটার সাথে আমি আসতে গেলাম। গোটা শ্মশান জুড়ে শনশন ভিতর থেকে ঝনঝন করে শব্দ আসতে লাগলো। থরথর করে কেঁপে উঠলো আমার গোটা শরীর। মহিলাটি আবারও জুপ করে উঠে পড়ল শ্যাওড়া গাছটার ডালে। লোকটাও লাফিয়ে গিয়ে বসলো তার পাশে। বুঝতে পারলাম প্রচন্ড ভয়ের একটা মৃদু শিহরণ আমার হাড়ের ভিতরে কাঁপুনি ধরিয়ে দিচ্ছে। গাছের ডালটা ভয়ঙ্কর রকমের ক্যাঁচ ক্যাঁচ শব্দে দুলে উঠছে। মহিলাটি আবারও সেই খ্যাক খ্যাকে হাসি হেসে বলল, মনে হয় ভয় পাচ্ছিস। তুমি যাও তো, ওকেও গাছের ডালে তুলে নিয়ে এসো। তারপর ঘাড় মটকে কিছুটা রক্ত ফেলে বাঁধন থেকে মুক্ত হবো আমরা। যাও যাও যাও। সেই মহিলাটির হাতটা আরো লম্বা হলো, ক্রমাগত এগিয়ে আসতে লাগলো আমার দিকে। আমার শরীরে যেটুকু সাহস অবশিষ্ট ছিল তার সবটুকু জমা করে উল্টো দিকে ঘুরে দৌড় দিলাম। পিছন থেকে তাদের দুজনের খ্যাক খ্যাকে হাসিটা ভেসে আসছে। খালপাড়ের শ্মশান। অনিমেষ, তুই? ভাই ভাই তাড়াতাড়ি গাড়ি ঘোড়া, এখান থেকে তাড়াতাড়ি চল, রাস্তায় সব বলছি তোকে। আমি তাড়াতাড়ি করে অনিমেষের গাড়িতে উঠে বসলাম। সে গাড়ি ঘুরিয়ে স্টার্ট দিল।